ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। দেখুন, আমরা যদি দেখি লাস্ট 5 দিনে প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিফটি। 5 দিনের মধ্যে কালকেও প্রায় 25,000কে ছুতে ছুতে গিয়েও থেকে গেছে। আজকেও কিন্তু দেখলে দেখা যাবে, দেখুন নিফটি কত এসছে, 24,984-তে এসছে। আজকেও কিন্তু অনেকটা কাছাকাছি গেছে। কালকে 52ই খাই, যেটা কালকে কিন্তু জাস্ট 0.25 নিচে ছিল। তো স্যার, এই নিফটি কালকের দিনে কি করবে, এইটার কিন্তু ফ্যাসলা আজকে রাত্রে আসতে পারে। অর্থাৎ কালকের দিনে নিফটি এখান থেকে 25,000 ক্রস করে ওপরে যাবে, না এখান থেকে 25,000 না গিয়ে নিচে আসবে। তো সেইটার ফ্যাসলা কিন্তু আজকে রাত্রে আসতে চলেছে। শুধু নিফটি নয়, ওয়ার্ল্ড মার্কেটের কিন্তু, যখনই ওয়ার্ল্ড মার্কেটের কথা বলি তাহলে যে নিউজটার কথা বলছি সেটা কিন্তু গ্লোবালি হতে পারে। স্যার, নিউজটা কি? নিউজটা হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, অর্থাৎ এফওএমসির মিটিং কিন্তু আজকে আউটকাম আসার কথা আছে, যেটা কিন্তু লেট নাইটে পাওয়া যাবে। অর্থাৎ মোটামুটি 11:30টার সময় কিন্তু পাওয়া যাবে, এবং পাওয়েলজির ভাষণ আরও পরে হবে। তো এফওএমসি কি, আমাদের যেরকম মনিটারি পলিসি সেরকম কিন্তু আমেরিকার এফওএমসির মিটিং হয়। সেখানেই কিন্তু তারা ঠিক করে যে রেট কাট করবে কি করবে না, টোটাল জিনিসগুলো। তো স্যার, এখন কিন্তু আমরা দেখেছিলাম কি, যে ইউএসের ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, ইউএসের জিডিপি ঠিকঠাক আসছে। তো স্যার, এবার কিন্তু কোথাও যেন একটা রেট কাটের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন বলছি? কারণ স্যার, নভেম্বরে হচ্ছে ইউএসের ইলেকশন। তো ইউএসের ইলেকশনের আগে কিন্তু প্রেজেন্ট যে পার্টি রয়েছে সেই পার্টি কিন্তু চেষ্টা করবে রেট কাট করা। যদিও বা আমরা দেখেছিলাম ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি বলেছে কি ইনফ্লেশন 2% নিচে আসলে পরে বা 2% আসলে পরে কিন্তু রেট কাট করবে, এরকম একটা বলেছিলেন। তো আজকে দেখার বিষয় যে ইনফ্লেশন তো অনেকটা কন্ট্রোলে চলে এসছে, আজকে কি বলেন, বা আজকে কি রেট কাট হয় কি না। যদি রেট কাট হয় তাহলে মার্কেট সেলিব্রেট করবে, কারণ এটার অপেক্ষা মার্কেট অনেক দিন ধরে করছিল। যদি রেট কাট না হয়ে, রেট কাট তো বাড়ানোর কোনো প্রশ্নই আসছে না, রেট কাট না হয় যদি মানে কমেন্ট্রি, এখন পয়েল স্যার যা কমেন্ট্রি দেবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে যাবে। স্যার, প্রিভিয়াস এফওএমসির মিটিং জুনের কত তারিখে, 11-12-তে হয়েছিল। এইবার কিন্তু জুলাই 30-31 হচ্ছে মিটিংটা হচ্ছে। কালকে থেকে শুরু হয়েছে, আজকে শেষ হবে, এবং আজকে কিন্তু লেট নাইটে আউটকাম পাওয়া যাবে। তো চলুন দেখে নিই ইউএসের মার্কেট কী করছে। স্যার, ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ কিন্তু 0.27% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং তার সাথে সাথে যদি আমরা ন্যাসডাককে দেখলে দেখা যাবে ন্যাসডাক কিন্তু 2%, প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো মার্কেট কিন্তু কিছু একটা অ্যাজাম্পশন করছে, যেখানে হয়তো রেট কাট যদি হয় বা পজিটিভ নিউজ যদি আসে, তাহলে কিন্তু ইউএসের মার্কেট তো দৌড়বে, তার সাথে সাথে কিন্তু কালকে আমাদের মার্কেটও ভালো সেলিব্রেট করবে, 25,000 ক্রস করে আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো চলুন স্যার, কিছু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেই রেজাল্টগুলো একটু দেখি। স্যার, টাটা স্টিল সেগমেন্টের কিন্তু একটা বড় কোম্পানি বলতে পারেন টাটা স্টিল। আজকের দিনে 0.79% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার রেজাল্ট 12 PM আসার কথা ছিল ডিউরিং মার্কেটে, কিন্তু মার্কেটে আসেনি। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্ট এসছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানি রেজাল্ট কী করেছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন ক্যারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে 30/6/23, 3/24, 6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে চলে যাই, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে, এক বছর আগে 60,666 crore, 58,863 crore, আগের কোয়ার্টারে 55,031 crore। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে। তো এবার কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি, তাহলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 58,553, আগের কোয়ার্টারে 56,496, এই কোয়ার্টারে 52,389। তো ইনকাম যেরকমভাবে ইয়ারলি কোয়ার্টারলি কমেছে, কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখব। দেখুন, প্রফিট বিফোর ট্যাক্স এবং এনি অ্যাডজাস্টমেন্ট। তো দেখলে দেখা যাবে
এক বছর আগে 1841, আগের কোয়ার্টারে 2403, এই কোয়ার্টারে 2734। তো কোম্পানি স্যার ইনকাম কম করেছে, তার সাথে সাথে কিন্তু খরচাটা অনেক কমিয়েছে, যার জন্য কোম্পানি এরকম একটা প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখিয়েছে। যেখানে আমরা কোম্পানির ইনকাম যখন দেখছিলাম তখন কিন্তু কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো খরচা কন্ট্রোল করার জন্য প্রফিটটা কিন্তু এতটা ভালো দেখাতে পেরেছে কোম্পানি। তো চলুন এবার নেট প্রফিট দেখে নিই, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে। তো প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে 524, এক বছর আগে 554, আগের কোয়ার্টারে 918। কোথায় 524, সেটা কিন্তু 918 হয়ে গেছে, এবং 554টা 918 হয়েছে। তাহলে কোম্পানির রেজাল্ট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। তো স্যার এটাও মাথায় রাখতে হবে স্যার, রেজাল্টও যথেষ্ট ভালো করেছে, প্রফিট যথেষ্ট ভালো দেখিয়েছে, কিন্তু কোম্পানির যে রেভিনিউ, সেই রেভিনিউটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়ে গেছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু এই কোয়ার্টারে অনেকটাই কমে গেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট, সেই নেট প্রফিট 51% বেড়েছে, ঠিক আছে, 960 করোড় হয়েছে, ওকে, কিন্তু মিস করেছে এস্টিমেট, অর্থাৎ এস্টিমেটটাকে মিস করেছে। মার্কেট কিন্তু এর থেকে আরও ভালো রেজাল্ট এক্সপেক্ট করছিল। সেটা কিসের জন্য দেখুন যে রেভিনিউ, অর্থাৎ কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসই পড়ে গেছে, ডিক্লাইন করেছে 8% হারে। তো স্যার এটাই কিন্তু একটা খারাপ দিক বলতে পারেন। তো স্যার এখন দেখার বিষয় যে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয়। কালকে মার্কেট টাটা স্টিল এখান থেকে ওপরে ওঠে, না টাটা স্টিল এখান থেকে নিচে নামে। তো স্যার যদি বলেন তাহলে বেস্ট কোম্পানি স্টিল সেগমেন্টের লং টার্ম ইনভেস্টাররা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কিন্তু স্যার আপনাদের কিন্তু এই কোম্পানি যদি চিন্তাভাবনা করেন তাহলে 5 বছরে ডবল এরকম একটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। দেখুন আমরা যদি দেখি তাহলে 5 বছরের কোম্পানিটা এখানে 304% দেখি যে ঠিক আছে, কিন্তু যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানি লেফট থেকে রাইটে উপরে গেছে, কিন্তু মাঝখানে এতটা সময় ধরে কোম্পানি কিন্তু চলেই নি। তো স্যার এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। স্যার ব্যাঙ্ক অফ বরোদা আরেকটা পিএসইউ ব্যাঙ্ক, আজকের দিনে 0.68% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটার বা এই ব্যাঙ্কটার রেজাল্টও কিন্তু আজকের দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো ডিউরিং মার্কেটে আসেনি, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কী করেছে। আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন রেজাল্টে চলে এসেছি, যেখানে রুপিস কী বলছে, রুপিস ইন ল্যাকে বলছে, ওকে। আমরা সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী বলছে, 6-23, 3-24, 6-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার কিন্তু আমরা ব্যাংকের ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী করেছে, এক বছর আগে 29,87,807, 33,77,000, 32,11,000। তো 29,87,000টা 32,11,000 হয়েছে, এবং 33,77,000টা 32,00,000 হয়েছে। তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম, তার মধ্যে কিন্তু একটা গিরাবাট দেখা গেছে। তো এবার কি দেখব, এবার হচ্ছে আমরা টোটাল এক্সপেন্সেস দেখে নেব। আমরা যদি এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন 22,05,000, আগের কোয়ার্টারে 25,66,000, এই কোয়ার্টারে 24,95,000। তো কোম্পানি ইয়ারলি অ্যাজ ইট ইজ যেরকম ইনকাম দেখেছি সেরকমভাবে খরচাটাও বেড়েছে, এবং কোয়ার্টারলি কিন্তু কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন কত, 7,82,000, আগের কোয়ার্টারে 8,10,000, এই কোয়ার্টারে 7,16,000। তো স্যার ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু পড়েছে। এবার আমরা কি দেখব স্যার, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব, অর্থাৎ নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছিল, 4 লাখ, আগের কোয়ার্টারে 4,88,000, এই কোয়ার্টারে 4,45,000। তো স্যার লাখে আছে বলে তাই জন্য এরকম গন্ডগোলটা হচ্ছে, যাই হোক একটু বুঝে নেবেন। তো স্যার দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি পড়েছে। তো অপারেটিং প্রফিট আমরা দেখছিলাম ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে, তাহলে এখানে কার একটা অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে। তো অ্যাডজাস্টমেন্টটা কি, প্রভিশন। তো স্যার আমি সবসময় যে কোনো যে ব্যাংকের রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় বলি যে প্রফিট, প্রভিশন, এনপিএ। তো প্রফিট দেখিয়েছে ইয়ারলি, কোয়ার্টারলি পড়েছে। প্রভিশন কিন্তু একটা ফ্যাক্টর, মানে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই প্রভিশন যেটা দেখায় সেই অ্যামাউন্টের টাকা আসবে না। তো স্যার এই প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন কী হয়, প্রভিশন কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়ে যায়।
তো আমরা যদি প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে 1,94,000, আগের কোয়ার্টারে 1,30,000, এই কোয়ার্টারে 1,01,000। তো প্রভিশন কিন্তু অনেকটা কমেছে ইয়ারলি কোয়ার্টারলি। এটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্য ভালো প্রভিশন কমানো, কারণ প্রভিশন যত কম হবে তত কিন্তু প্রফিট বাড়বে। এই প্রভিশনটা অ্যাডজাস্ট হওয়ার জন্যই কিন্তু কোম্পানি এখানে ভালো প্রফিট শো করেছে ইয়ারলি। এবার স্যার আমরা কি দেখব? এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তো কোন এনপিএ দেখব? গ্রস এনপিএ। তো স্যার গ্রস এনপিএ দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কোম্পানির কত ছিল? 34,83,000, আগের কোয়ার্টারে 31,83,000, এই কোয়ার্টারে 30,87,000। তো এনপিএ, নন পারফর্মিং অ্যাসেটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। এটা কিন্তু একটা ভালো জিনিস, কারণ কারণ যেই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না সেটাই হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। সেই অ্যাসেট কিন্তু কমা মানে যে কোনো ব্যাংকের জন্য ভালো। তো এই ব্যাংকটা যদিও বা অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কমেছে, ভালো দেখায়নি। প্রফিট, নেট প্রফিট ভালো দেখিয়েছে কিসের জন্য? প্রভিশন কমে গেছে বলে। তো প্রভিশন ইয়ারলি কোয়ার্টারলি কমেছে এবং এনপিএ ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো স্যার রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলা যেতে পারে, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি। তো স্যার দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী হয় নেয়। দেখুন ব্যাংক তো খারাপ নয়, ব্যাংক ভালো, ব্যাংক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। 1 বছরে 25% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 142% রিটার্ন দিয়েছে। প্রতি কটা পিএসইউ ব্যাংক কিন্তু ভালো একটা রিকভারি দেখিয়েছে 2020 পর থেকে, কারণ গভর্নমেন্টের পলিসির জন্য। এখন কিন্তু আর শোনা যায় না যে নীরব মোদির মতন কেউ ব্যাংকের টাকা মেরে চলে গেছে। কারণ কারণ এনসিএলটি যে নিয়মটা চালু করেছে তারপর থেকে কিন্তু এরকমভাবে টাকা মেরে চলে যাওয়াটা আর সম্ভব হয় না। 3 মাসের মধ্যে যদি কেউ পেমেন্ট না করে সেটা কিন্তু প্রভিশনে চলে যায়, আর তখন কিন্তু সেটা কি হয়? এনসিএলটির আন্ডারে যায়। তো স্যার যার জন্য দেখলে দেখা যাবে দেখুন 2020 পর থেকে ব্যাংকগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই ব্যাংকটাও দেখুন প্রায় 500% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 4 বছরে। তো স্যার ভালো ব্যাংক, এই ব্যাংকটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন এই ব্যাংকটাও কিন্তু বাজেভাবে পড়েছিল। এখন রিকভারি করার পিছনে কারণ যেটা একটু আগে বললাম। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, টোটালি লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।